আরেকটি ক্লাস হচ্ছে ক্যালকুলাস 2 সেকেন্ড ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2। এটা হচ্ছে মেজর নন মেজর দুইটার ক্ষেত্রে এই ক্যালকুলাস 2টা সাবজেক্টে রয়েছে। তাহলে ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 1 এর আজকে আমরা বি পার্ট নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো আমার উদাহরণটা হচ্ছে 37 নম্বর উদাহরণ। এটা হচ্ছে পাঠ্য বইয়ের পেজ নাম্বার 34। এইটা হচ্ছে নন মেজর আছে 2016 সালে এবং মেজরও এসেছে। এখান থেকে যে প্রশ্নটা দেওয়া আছে দেখো, ভেক্টর সমীকরণ, স্পর্শক রেখা ভেক্টর সমীকরণ নির্ণয় করো, আবার পরামিতিক সমীকরণ নির্ণয় করো, কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমার এখানে 3টা টপিকের প্রশ্ন এখানে রয়েছে। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা মোটামুটি 3টা বিষয়ের ধারণা পাবো। তো প্রশ্নটা দেখো, এখানে একটা এফ অফ টি সমান 2i cos পাই টি প্লাস 2j sin পাই টি প্লাস 3tk, এখানে টি নট এর মান দিয়েছে 1/3। এই ভেক্টর ফাংশনে টি সমান টি নট বিন্দুতে স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ, পরামিতিক সমীকরণ এবং কার্তেশীয় সমীকরণ আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে আমার একটা ভেক্টর সমীকরণ দেওয়া রয়েছে। তো আমরা এখন সমাধানে যাব। সমাধান, এই যে যেটা দেওয়া আছে আমার প্রদত্ত ভেক্টর সমীকরণ, ওটা এখন লিখব। প্রদত্ত ভেক্টর ফাংশন এফ অফ টি, সব ক্লিয়ার দেখা যায় কিনা একটু বলো। 2i cos পাই টি প্লাস 2j sin পাই টি প্লাস 3tk। এখানে আবার টি নটের মান দেওয়া আছে, তাহলে এখানে টির জায়গায় আমরা মানটা বসিয়ে দিব। তাহলে এফ অফ টির মান হবে 1/3, কারণ এখানে দেখো টি সমান টি নট। তাহলে টি নটের মান যদি 1/3 হয় তাহলে টির মানও হবে আমার 1/3। আর এখানে এফ অফ টি মানে এফ এর জায়গায় যেখানে টিটা রয়েছে, টির জায়গায় তাহলে আমরা মান বসাবো 1/3। তো যেখানে যেখানে টি আছে ওখানে আমরা 1/3 বসাই। তো এখানে 2i cos পাই টির জায়গায় হবে কি 1/3 ইন্টু 1/3 প্লাস 2j sin পাই টির জায়গায় হবে 1/3 প্লাস 1/3 ইন্টু কে। এখানে হবে 2i cos পাই 1 এর সঙ্গে গুণ হয়ে যাবে হচ্ছে পাই/3। এখানে হবে 2j sin, এখানে পাই 1/3 সঙ্গে গুণ হয়ে হবে পাই/3 প্লাস এই 3 কাটা, তো এখানে থাকবে শুধু হচ্ছে কে। তাহলে এখানে হবে হচ্ছে i, এখানে হবে √3j প্লাস কে। এটা হচ্ছে আমার এফ অফ 1/3 মান। এখানে cos পাই/3 মানটা বসাবো, এখানে sin পাই/3 মান বসাবো, তারপরে এখানে 2 আর এখানে আছে 2। তাহলে sin পাই/3 মান যেটা বের হবে সেটার সঙ্গে যদি 2 sin পাই/3 মান হাফ ইন্টু 2 কাটলে থাকে কি 1। তাহলে 1 এর সঙ্গে i গুণ হয় কি হবে শুধু i ভেক্টর। এখানে sin পাই/3 মান হচ্ছে √3/2, আর দেখো এখানে একটা 2 রয়েছে, তাহলে এখানে আমার একটা 2 গুণ থাকবে। তাহলে এই 2 কাটা যাবে, থাকবে শুধু √3। এই √3 এর সঙ্গে গুণ হয় হবে √3 জে ভেক্টর, আর এখানে শুধু কে ভেক্টর। এখন আমরা এফ ড্যাশ অফ টি বের করব। আমরা প্রথমে এফ অফ টি বের করলাম, এখন আমরা বের করব এফ ড্যাশ অফ টি। এফ ড্যাশ অফ টি
এফ অফ টি যে ভেক্টর ফাংশনটি কি রয়েছে, এই ভেক্টর ফাংশনে দেখো এখানে আমার টি আছে, এখানেও টি, এখানেও টি, তাহলে আমরা একে কি করতে পারবো, টির সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো। তাহলে এফ অফ টি এই ফাংশনটিকে যখন আমরা টির সাপেক্ষে অন্তরীকরণ করব তখন এফ অফ টি হবে এফ ড্যাশ অফ টি। এখন 2i cos পাই টিকে টির সাপেক্ষে অন্তরীকরণ করলে আমার হবে মাইনাস, কেন কসকে করলে হয় আমার মাইনাস সাইন, সেই মাইনাসটা লিখলাম, কসকে করলে হয় মাইনাস সাইন মাইনাস 2 পাই আই সাইন পাই টি। আবার এখানে আছে 2j সাইন পাই টি, 2j সাইন পাই টিকে টির সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে সাইনের পরিবর্তে হবে আমার প্লাস কস, আর 2 থাকবে, পাইকে আবার করলে পাই, 2 পাই জে কস পাই টি প্লাস আমার এখানে আছে কি 3t কে, তাহলে টি সাপেক্ষে যদি 3t কে ইন্টিগ্রেশন অন্তরীকরণ করি তাহলে এখানে টি উঠে যাবে, থাকবে এখানে শুধু 3k। এটিকে যদি 1 নম্বর সমীকরণ দাও তাহলে এখানে ভাষাটা লিখতে পারো, 1 নম্বর সমীকরণকে টির সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তারপরে এই লাইনটা লিখবে এফ ড্যাশ অফ টি ইকুয়াল 2i cos পাই টি, cos পাই টিকে ইন্টিগ্রেশন অন্তরীকরণ করলে আমার cosকে করলে হয় মাইনাস সাইন, আর থিটা, এটা তো পুরোটা মিলে হচ্ছে cos থিটা, পাই টি এটা পুরোটা মিলে থিটা, তাহলে একবার যদি cos থিটাকে করি তাহলে যেহেতু এটা পাই টিটা থিটা না, তাহলে এই পাইটিকে আবার ইন্টিগ্রেশন করতে হবে, তখন আমার এখানে আবার হবে পাই, তাহলে হবে টোটালি হবে হচ্ছে মাইনাস 2 পাই আই সাইন পাই টি প্লাস সেম এখানে সাইনকে করলে হয় cos, প্লাস cos হবে 2 পাই জে cos পাই টি, আর এখানে আছে 3t কে, তাহলে টির সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করি তাহলে এখানে টি উঠে যাবে, থাকবে শুধু 3k। এখন আমরা এই টির মান আবার এখানে বসাবো, তাহলে আমরা এফ ড্যাশ অফ টির জায়গায় বসাবো, টির মান হচ্ছে 1/3, কেননা আমরা জানি টি নট ইকুয়াল টি, আর টি নটের মান হচ্ছে 1/3, তাহলে টির মানও হবে আমার হচ্ছে 1/3। এখন মান বসে দেয়, যেখানে যেখানে আমার টি রয়েছে সেখানে সেখানে মান বসে দিলে আমার হবে হচ্ছে মাইনাস পাই রুট 3 আই ভেক্টর প্লাস পাই জে ভেক্টর প্লাস 3k ভেক্টর। তাহলে একটা আমরা এফ অফ টির মান পেলাম, আবার একটা এফ অফ 1/3 মান পেলাম, একটা এফ ড্যাশ অফ টির মান পেলাম, আবার এফ ড্যাশ অফ 1/3 মান পেলাম। এখন আমরা টি ইকুয়াল 1/3 বিন্দুতে প্রদত্ত ভেক্টর ফাংশনের স্পর্শক রেখার, যেটা আমাদের প্রমাণ করতে বলছে স্পর্শক রেখা ভেক্টর সমীকরণ নির্ণয় করো, এখন আমরা ভেক্টর সমীকরণটা নির্ণয় করব। আমার বিন্দুটি কি দেওয়ার আছে, টি ইকুয়াল 1/3, তাহলে আমরা এখন লিখি, ভাষাটা লিখি, আমরা জানি টি ইকুয়াল 1/3 বিন্দুতে প্রদত্ত ভেক্টর, তোমরা কি ক্লাসে আছো? আচ্ছা, বুঝতেছো না? কোনো সমস্যা থাকলে বলবা। ওকে, ভেক্টর ফাংশনের স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ, স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ, স্পর্শক রেখা ভেক্টর সমীকরণের সূত্রটি হচ্ছে আর এফ অফ 1/3 প্লাস ল্যামডা এফ ড্যাশ অফ 1/3, এখানে ল্যামডা হচ্ছে একটি পরামিতি, তাহলে যেখানে ল্যামডা একটা হচ্ছে পরামিতি, যেখানে ল্যামডা একটি
পরামিতি। এখন এখানে শুধু মানগুলো বসে দিব, তাহলে আর মানগুলো বসে দেই। এফ অফ 1/3 মান আমরা পেয়েছিলাম হচ্ছে আই ভেক্টর প্লাস √3 জে ভেক্টর প্লাস কে ভেক্টর। অনেক স্টুডেন্ট কি করে এখানে যেটা আবার √3 ভিতরেই ঢুকে যায়। খেয়াল রাখবো √3 উপরে শুধুমাত্র আমার রুট, যে ভেক্টরের উপর না। তাহলে কখনো এই মাথাটা একটু বেশি করে দেওয়া যাবে না, যের উপরে আমাকে রুট দেওয়া যাবে না। এখন আমরা হচ্ছে ল্যামডা ছিল, ল্যামডা যেহেতু মান নেই তো ল্যামডাই থাকবে। এফ ড্যাশ অফ 3 যে মানটা বের করেছিলাম এখন সেটা লিখি, মাইনাস পাই √3 আই ভেক্টর প্লাস পাই জে ভেক্টর প্লাস পাই জে ভেক্টর প্লাস 3 কে ভেক্টর। এখন আইগুলো এক জায়গায় করব, যে মানগুলো এক জায়গায় করব, আর কে এর মানগুলো এক জায়গায় করব। আই এর মানগুলো এক জায়গায় করি, 1 মাইনাস পাই √3 ল্যামডা, এখানে হবে আই ভেক্টর, তারপর প্লাস যে মান কোথায়, এখানে একটা ল্যামডা তো এটার সঙ্গে গুণ থাকবে, তো এখান থেকে যে মান হবে √3 প্লাস পাই ল্যামডা ব্র্যাকেট ক্লোজ জে ভেক্টর প্লাস কে মান এখানে আছে, এখান থেকে এখন কে কমন নিলে হবে 1 প্লাস 3 কে ভেক্টর, সরি 3 ল্যামডা ব্র্যাকেট ক্লোজ হবে কে ভেক্টর। আবার আর সমান ix প্লাস জে ওয়াই প্লাস কে জেড। সুতরাং এটা হচ্ছে আমাদের পরামিতিক সমীকরণ একটা সূত্র, আর সমান ix প্লাস জে ওয়াই প্লাস কে জেড। সুতরাং প্রদত্ত ভেক্টর ফাংশনে ফাংশনের আমাদের বিন্দুটা কি দেওয়া ছিল, t = 1/3, তাহলে t = 1/3 বিন্দুতে স্পর্শক রেখার পরামিতিক সমীকরণ হ্যাঁ বলো, পরামিতিক সমীকরণ। কোনো প্রশ্ন করবে? হ্যাঁ, যখন আমাদের কোনো স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে বলবে তখন আমরা এই সমীকরণ বসাবো। যখন আমাদের স্পর্শক রেখা ভেক্টর সমীকরণ বলবে তখন আমরা এই সূত্রে ফেলাবো, r = f of 1/3 যে মানটা দেওয়া থাকবে, অর্থাৎ সূত্রটা হচ্ছে r = f of t প্লাস ল্যামডা f ড্যাশ অফ t। মান দিয়ে যেগুলো মান নির্ণয় করবো সেই মানগুলো বসাবো, তারপরে আমরা এই ভাষাটি লিখবো। ভাষা লেখার পরে এখন আমরা এর পরামিতিক সমীকরণটা নির্ণয় করব। আমি এখানে দেখো লিখেছি শুধু স্পর্শক রেখা ভেক্টর সমীকরণ, আর এখানে লিখেছি স্পর্শক রেখা পরামিতিক সমীকরণ, দুইটা কিন্তু এক জিনিস না, ঠিক আছে। এখানে স্পর্শক রেখা ভেক্টর সমীকরণটা নির্ণয় করার পরে আমি এখানে আবার আরেকটা সূত্র দিয়েছি, r = ix প্লাস জে ওয়াই প্লাস কে জেড, এটা হচ্ছে আমার পরামিতিক সমীকরণ। এখন যে স্পর্শক রেখা ভেক্টর সমীকরণের সঙ্গে এই r = ix প্লাস জে ওয়াই প্লাস কে জেড এই সমীকরণের সঙ্গে আমি তুলনা করে নির্ণয় করব স্পর্শক রেখা পরামিতিক সমীকরণ। তাহলে উপরে অংশটুকু আমি মিশে দিচ্ছি। তাহলে আবার তুলনা করলে কি আসতেছে, x এর মান আসতেছে হচ্ছে x =
1 মাইনাস পাই, শুধু আই উঠে যাবে, ভেক্টরগুলো যেগুলো ছিল সেগুলো উঠে যাবে, এখানে হবে ল্যামডা, তাহলে ওয়াই এর মান হবে √3 প্লাস ল্যামডা পাই বা পাই ল্যামডা কমা জেড এর মান হবে 1 প্লাস 3 ল্যামডা। আমার সমীকরণটা একটা সমীকরণ ছিল হচ্ছে আইএক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড, আর এগুলোর সঙ্গে একটা করে আমার আই ভেক্টর, এটার সঙ্গে আমার ছিল জে ভেক্টর, আর এটার সঙ্গে ছিল আমার কে ভেক্টর। তাহলে যখন ওই সমীকরণের সঙ্গে এই সমীকরণের তুলনা করব, তাহলে এক্স এর মানগুলো আমরা এক্স ওয়াই জেড এর মান যখন বের করব, অর্থাৎ প্যারামেট্রিক সমীকরণটা নির্ণয় করব, তখন এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করব, তখন আমার ভেক্টর এই পাশের ভেক্টর এই এক্স এখানকার ভেক্টরের মান আর এখানকার ভেক্টরের মানগুলো আউট হয়ে যাবে। তাহলে এখানে আমার ছিল আই ভেক্টর, এখানে আমার ছিল এক্স আই, তাহলে আই এখানকার আই উঠে যাবে, তাহলে এক্স ইকুয়াল হবে 1 প্লাস পাই √3, আবার এখানে আমার যে ভেক্টর এখানকার যে ভেক্টরটা উঠে গিয়ে হবে ওয়াই এর মান হবে √3 প্লাস পাই ল্যামডা, এখানে আমার জেডটা থাকবে আর কে এখানকার কে ভেক্টর আর ওখানকার কে ভেক্টর উঠে গিয়ে হবে 1 প্লাস 3 ল্যামডা। এটাই হচ্ছে আমার স্পর্শক রেখার প্যারামেট্রিক সমীকরণ। আবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আরেকটু লাইনও করতে পারি, যদি কেউ করতে না চায় তাহলে এভাবে লিখেও দিতে পারবে, সমস্যা নেই। এখানে দেখো ওয়ানটাকে যদি আমি এই পাশে নেই, তাহলে +1 এদিকে আসলে হবে -1, ওইদিকে থাকবে হচ্ছে মাইনাস পাই √3 ল্যামডা, এখানে হবে ওয়াই, এখানে ছিল √3, এই পাশে আসলে হবে -√3, তাহলে ওই পাশে থাকবে শুধু হচ্ছে ল্যামডা পাই বা পাই ল্যামডা, জেড হবে -1, এদিকে থাকবে হচ্ছে 3 ল্যামডা। আবার এখান থেকে আমরা লিখতে পারি বা x - 1 ডিভাইডেড পাই √3 ইকুয়াল ল্যামডা। এটা ল্যামডার সঙ্গে গুণ অবস্থায় রয়েছে, এই গুণটা এদিকে যখন আসবে x - 1 এর নিচে ভাগ অবস্থায় হয়ে যাবে। এখানে আমার দেখো পাই ল্যামডার সঙ্গে গুণ রয়েছে, তাহলে এদিকে যখন আসবে তখন এটা হয়ে যাবে ভাগ, তাহলে এখানেও হবে y - √3 ইকুয়াল ডিভাইডেড পাই, পাশে হবে ল্যামডা, z -1, এখানে 3 গুণ আছে, এদিকে আসলে হবে ভাগ ল্যামডা। এটাই হচ্ছে আমার স্পর্শক রেখার প্যারামেট্রিক সমীকরণ। এখন আমরা দেখব স্পর্শক রেখার কার্টেসীয় সমীকরণ। সুতরাং স্পর্শক রেখার প্রদত্ত ভেক্টর ফাংশনের ভেক্টর ফাংশন আমাদের বিন্দুটা দেওয়া ছিল কি t = 1/3, ভেক্টর ফাংশনের t = 1/3 বিন্দুতে স্পর্শক রেখার কার্টেসীয় সমীকরণ, স্পর্শক রেখার কার্টেসীয় সমীকরণ ল্যামডার যে মানগুলো বের করেছিলাম এগুলি হবে আমার স্পর্শক রেখার কার্টেসীয় সমীকরণ। তাহলে এখানে হবে x - 1 পাই √3, এখানে হবে y -√3 পাই, এখানে হবে z -1/3।
আমাদের প্রশ্নে শুধুমাত্র 3টা অংশই নির্ণয় করতে বলেছিল। একটা বলেছে স্পর্শক রেখা ভেক্টর সমীকরণ, আরেকটা বলেছিল পরামিতিক সমীকরণ, আরেকটা বলেছিল কার্টেসীয় সমীকরণ। আমরা 3টা অংশই ধাপে ধাপে নির্ণয় করলাম। ভেক্টর ফাংশনটি নির্ণয় করেছিলাম হচ্ছে 1 - পাই √3। ভেক্টর ফাংশনটা ছিল আমার কিরকম, 1 - পাই √3 ল্যামডা আই প্লাস √3 প্লাস পাই ল্যামডা জে ভেক্টর, আরেকটা ছিল হচ্ছে 1 প্লাস 3 ল্যামডা কে ভেক্টর। এটা ছিল আমার ভেক্টর সমীকরণ। স্পর্শক রেখার যখন ভেক্টর সমীকরণ নির্ণয় করতে বলবে তখন অবশ্যই আমাদের অ্যান্সারের সঙ্গে আই জে ভেক্টরগুলো থাকবে। আর যখন আমাদের পরামিতিক সমীকরণ নির্ণয় করতে বলবে তখন আমরা স্পর্শক রেখা ভেক্টর সমীকরণটা নির্ণয় করার পরে আর সমান ix প্লাস জে ওয়াই প্লাস জেড কে ওই সমীকরণের সাহায্যে এই সমীকরণকে তুলনা করে যে ভেক্টরগুলো রয়েছে আই জে কে এগুলো আউট করে দেওয়ার পরে যেগুলো ব্র্যাকেটের ভিতরে রয়েছে শুধুমাত্র এগুলি হবে আমার স্পর্শক রেখার পরামিতিক সমীকরণ। তো এটা হচ্ছে আমার পরামিতিক সমীকরণ হচ্ছে এটা। এখন যখন আমাকে স্পর্শক রেখা কার্টেসীয় সমীকরণ করতে বলবে তখন এই যে আমরা স্পর্শক রেখা পরামিতিক সমীকরণগুলো নির্ণয় করেছিলাম এখান থেকে একটু ক্যালকুলেশন করার পরে শুধু ল্যামডার মানগুলি হবে হচ্ছে আমার স্পর্শক রেখার কার্টেসীয় সমীকরণ। এটা আমার অ্যান্সার, এটা একটা অ্যান্সার, আর হচ্ছে এটা একটা অ্যান্সার। তাহলে ক্যালকুলাস 2 চ্যাপ্টার 1 এর পার্টের বি তে আরেকটি অংশ থেকে প্রশ্ন আসে, সেটি হচ্ছে হ্যালিক্সের দৈর্ঘ্য নির্ণয়। তো আমরা এখন সেই অংশে চলে যাব। এটা দেখো পেজ নাম্বার 42, উদাহরণ নাম্বার হচ্ছে 47। যাদের কাছে এই বইটা রয়েছে এই বই দেখো পেজ নাম্বার 42, উদাহরণ নাম্বার হচ্ছে 47 কি 45, 47 নম্বর উদাহরণ। হ্যাঁ বলো। সাঁইত্রিশে 2 নাম্বার, দাঁড়াও। হ্যাঁ বলো। এফ অফ টি, হ্যাঁ ওখানে দেখো আমার অঙ্কে দেওয়া আছে নিম্ন এফ অফ টির মানে এখানে 1/3 হবে। দেখো এখানে যে অঙ্কটা দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে নিম্নের এফ অফ টি ভেক্টর ফাংশন টি ইকুয়াল টি নট। তাহলে টি নটের মান আমার এখানে দেওয়া আছে 1/3। তাহলে এখানে 2 এর মানও হবে টির মান 1/3, 3 নম্বর অংশের মানও হবে 1/3। ঠিক আছে। হ্যাঁ এখানে টি নটের মান দেওয়া আছে 1, দেখো আচ্ছা। এফ অফ টি দেওয়া আছে কত আমার আই 1 প্লাস টি প্লাস জে টি স্কোয়ার প্লাস কে 1 প্লাস পি কিউ। এটা হচ্ছে 37 নম্বরের 2 নাম্বার, তাই না? এটা তোমার সমস্যা। এখান থেকে শুধুমাত্র আমাদের বের করতে বললা হচ্ছে এফ অফ 1। এখানে আবার টি নটের মান দেওয়া আছে হচ্ছে 1, টি নট ইকুয়াল আবার টি, তাহলে টির মানও হবে হচ্ছে 1। তাহলে এখানে এফ অফ 1 বসাবো, যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে হবে আমার 1। এখানে আই, এখানে 1 প্লাস 1 জে, তাহলে এখানে হবে 1 এর উপর স্কোয়ার প্লাস কে, এখানে হবে 1 প্লাস 1 এর উপর হবে কিউ পাওয়ার। তাহলে এখানে 1 1, তাহলে এখানে 2i ভেক্টর, এখানে 1 এর উপর স্কোয়ার মানে 1, 1 এর সঙ্গে জে গুণ মানে হচ্ছে মাইনাস জে প্লাস 1 এর উপর কিউ মানে 1, 1 এর উপর কিউ মানে যেহেতু 1, তাহলে এই 1 আর এই 1 যোগ হলে হবে 2, 2 সঙ্গে কে গুণ হয়ে হবে 2 কে ভেক্টর। ক্লিয়ার? ইব্রাহিম তোমার আর কোনো প্রশ্ন আছে এখানে? বুঝতে পারছো? যেখানে যেখানে আচ্ছা যেখানে যেখানে টি আছে ওখানে শুধু 1 বসাবে, আর যখন এফ ড্যাশ অফ টি করবে তখন আবার এই নিচের অংশটুকু আবার টি সাপেক্ষে অন্তরীকরণ করবে।
তাহলে এখন আমরা হেলিক্সের চাপ ধরবো, ওই রকম একটা অঙ্ক করি। আমরা 42 নম্বর অঙ্কটা করি, এটা বেশি বোর্ডে আসছে, এটা মেজর নন মেজর দুইটাতে আসছে। 42 নম্বরটা করি, এটা 38 পেজে। পেজ নাম্বার হচ্ছে 38 আর এক্সাম্পল হচ্ছে 42। প্রশ্নটা উঠাই। আমার বিন্দু দেওয়া আছে 1 থেকে 0 0, বিন্দু হতে হইতে 1 0 2 পাই বিন্দু পর্যন্ত বৃত্তাকার হেলিক্স r of t equal cos ti vector plus sin tj vector plus t k vector এর দৈর্ঘ্য নির্ণয় করো। এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে আমার দুইটা বিন্দু দেয়া আছে, একটা হচ্ছে 1 0 0 আর একটা হচ্ছে 1 0 2 পাই। এই দুইটি বিন্দু পর্যন্ত বৃত্তাকার একটা হেলিক্সের ভেক্টর ফাংশন দেয়া আছে r of t equal cos ti ভেক্টর প্লাস sin tj ভেক্টর প্লাস t k। এখন দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, অর্থাৎ বৃত্তাকার হেলিক্সের চাপ দৈর্ঘ্য নির্ণয় করার আমাদের একটা সূত্র রয়েছে। সেই সূত্রটাই হচ্ছে L ইকুয়াল লিমিট হবে 0 থেকে 2 পাই পর্যন্ত dx বাই ডিটির উপর স্কোয়ার প্লাস dy বাই ডিটির উপর স্কোয়ার প্লাস dz বাই ডিটির উপরে স্কোয়ার ডিটি। এখন এখানে একটা প্রশ্ন রয়েছে যে আমার এখানে কয়টা চলক বসবে, এখন এখানে 2 চলকের ক্ষেত্রে বসবে নাকি 3 চলকের ক্ষেত্রে বসবে। তখন আমরা দেখব এখানে আমার ভেক্টর ফাংশন যেটা রয়েছে, এখানে আমার কয়টা ভেক্টর রয়েছে। দেখো এখানে আমার i একটা ভেক্টর, j একটা ভেক্টর, k একটা ভেক্টর, তাহলে এখানে আমার 3টা ভেক্টর রয়েছে। যেহেতু এখানে 3টা ভেক্টর অর্থাৎ 3 চলকের ভেক্টর রয়েছে, তাহলে এখানেও আমার সূত্রতে dx dy dz 3টা চলক হবে। এখানে যদি শুধু i আর j ভেক্টর দেওয়া থাকতো, k ভেক্টর থাকতো না, তাহলে এখানে শুধু dx বাই dt আর dy বাই dt হতো। তাহলে এটা হচ্ছে আমার দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। এখন এখানে দেখো আমার dx dy dz, তাহলে এখন আমাকে dx আর dy dz টা নির্ণয় করতে হবে কিসের সাপেক্ষে, dt সাপেক্ষে, অর্থাৎ t সাপেক্ষে। এখন আমরা এই ভেক্টর ফাংশনে অন্তরীকরণ করার পরে মান বসাবো। এখন দেখো এখানে আমার লেখা আছে কি r of t। এখন r of t এর একটা আমরা সূত্র জানি যেটাকে বলে পরামিতিক সমীকরণের সূত্র। r of t সমান i x প্লাস j y প্লাস kz। তাহলে এখানে দেখো এখন এই সমীকরণটা সাপেক্ষে আমরা এই সমীকরণটাকে তুলনা করব। তুলনা করলে দেখো এখন আমার একটা i ভেক্টর, এখানে আমার একটা i ভেক্টর, তাহলে x এর মান হবে শুধু কি x cos t, y এর মান হবে তাহলে কি এখানে j ভেক্টর এখানে j ভেক্টর, y এর মান হবে sin t, z এর মান কি হবে শুধুমাত্র হচ্ছে t। তাহলে এখানে আমরা x y z আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, dx বাই dt dy বাই dt আর dz বাই dt মান বের করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, এখন আমার t এখানেও t এখানেও t, তাহলে আমাকে x y z কে t সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে s কে যদি t সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে হবে dx বাই dt। হ্যাঁ, cos কে অন্তরীকরণ করলে কি হবে, হ্যাঁ গুড, মাইনাস sin t।
তারপরে বলো ওয়াইকে যন্ত্রীকরণ করলে কি হবে, ডিওয়াই বাই ডিটি। আমি ওয়াইকে বললাম তাহলে এখানে হবে ডিওয়াই বাই ডিটি। তারপরে এখন বলতেছি সাইনকে করলে কি হবে, কস, হ্যাঁ, জেডকে করলে কি হবে ডিজেড বাই ডিটি, আর টিকে করলে হবে 1। ক্লিয়ার? এখন আমরা যে বিন্দুগুলো রয়েছে এখন সেই বিন্দুগুলো থেকে লিমিট নির্ণয় করব। তো এখন 1,0,0 বিন্দু হতে 1,0,2 পাই বিন্দু পর্যন্ত অর্থাৎ টি থেকে 0 হতে টি থেকে 2 পাই পর্যন্ত প্রদত্ত হ্যালিক্স এর দৈর্ঘ্য এল হইলে পাই। এখন এখানে খেয়াল করো আমি এখানে দুইটা বিন্দু আমার দেওয়া ছিল প্রশ্নে, একটা বিন্দু ছিল 1,0,0 আর একটা বিন্দু ছিল 1,0,2 পাই। এখন এই দুটো বিন্দু হতে আমি কিভাবে বুঝবো টির সীমানাটা শুধু 0 থেকে 2 পাই। সেজন্য দেখো এটা একটা সরলরেখা, এখানে আমার টির মানগুলো মনে করো 0 আর এখানে শেষ সীমানা হচ্ছে 2 পাই, আর এর ভিতরে আমার আরো 0,0,0,0 রয়েছে। 0,0 গুলো আমি না লিখি, এখানে আমার একটা 0, এখানে আমার রয়েছে, এখানে দেখো দুইটা 0, এখানে আমার একটা 0, অর্থাৎ আমার 0 থেকে সীমানাটা শুরু। আবার এখানে আসছে 1, তাহলে 0 পরে কি হবে 1, তারপরে শেষ সীমানাটা রয়েছে আমার কোথায় 2 পাই। তাহলে আমার টির এই সীমানাটা অর্থাৎ যে এল হ্যালিক্সের দৈর্ঘ্য এল, এই হ্যালিক্সের দৈর্ঘ্যের সীমানা আমার কোথা থেকে শুরু 0 থেকে শুরু আর 2 পাই থেকে শেষ। তাহলে আমার এখানে লিমিটটা হবে 0 থেকে 2 পাই, তাহলে টি হবে 0 আর এটা টি হবে 2 পাই। তাহলে এখন আমরা দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রতে মানগুলো বসিয়ে দিব। তাহলে আমাদের সূত্রটা কি হবে, এল ইকুয়াল ইন্টিগ্রেশন চিহ্ন, সীমানা হচ্ছে 2 পাই আপার লিমিট আর 0 হচ্ছে ল লিমিট, রুট ওভার dx বাই ডিটির উপরে স্কোয়ার প্লাস dy বাই ডিটির উপরে স্কোয়ার প্লাস dz প্লাস ডিটির উপরে স্কোয়ার আর হচ্ছে ডিটি। লিমিট যেমন ছিল তেমনই রাখি, আপার লিমিট ল লিমিট। মানগুলো এখন বসাবো। dx বাই ডিটির মান ছিল হচ্ছে সাইন ছিল dx বাই ডিটির মান ছিল আমার সাইন টি, আর সাইন টির উপর স্কোয়ার হলে হবে সাইন স্কোয়ার টি। এখন আমি একটা কথা বলি, এখানে দেখো dx বাই ডিটি মান ছিল আমার সাইন টি, হ্যাঁ, তো এখন যখন এটার পাশে স্কোয়ার হবে তখন এই পাশে হবে স্কোয়ার। তো এখানে আমার টিটা কিন্তু সাইন থিটা, আমরা কি কখনো সাইন থিটার উপর যখন স্কোয়ার হতো তখন কি এভাবে লিখছি সাইন স্কোয়ার থিটা স্কোয়ার? আমরা কখনো এইভাবে লিখি না, আমরা লিখি কি যখন সাইনের উপর সাইন থিটার উপর স্কোয়ার থাকে তখন আমরা লিখি কি সাইন স্কোয়ার থিটা। অনেক স্টুডেন্ট কি করে, যেহেতু এখানে টির সাইন টি পুরোটার উপর স্কোয়ার রয়েছে, তো অনেক স্টুডেন্ট কি করে সাইনের উপর স্কোয়ার দেয় টির উপর স্কোয়ার দেয়, কিন্তু এটা করা যাবে না, কারণ আমার এখানে টি থিটা হিসেবে কাজ করতেছে। তাহলে এখানে শুধু সাইন স্কোয়ার টি হবে, কখনো সাইন স্কোয়ার টি স্কোয়ার হবে না। আবার এখানে dy বাই ডিটির মান ছিল cos t, তাহলে এখানে হবে cos স্কোয়ার t। এখানে মান ছিল 1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1, আর ডিটি কে অবশ্যই রুটের বাইরে রাখতে হবে।
এখন দেখো সাইন স্কোয়ার আর কস স্কোয়ার ইকুয়াল আমরা জানি কি 1, তাই না? সাইন স্কোয়ার টি কস স্কোয়ার টি, দ্য সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখানে আমার 2 পাই যেমন ছিল তেমনই থাকবে 0, এখানে হবে আমার 1 প্লাস 1, এখানে হবে টি। তাহলে এখানে আমার লিমিট যেমন ছিল তেমনই রাখি, এখানে হবে √2 টি। এখন এই √2কে আমরা বাইরে রাখবো, এই ধ্রুবকটাকে আমরা বাইরে নিয়ে আসবো, লিমিটের বাইরে নিয়ে আসি। তাহলে লিমিট লিখি, আপার লিমিট হবে উপরে, ল লিমিট হবে নিচে। তাহলে এখানে ধ্রুবক অংশ কোনটা? আমার √2। তাহলে ধ্রুবকটাকে আমি বাইরে রাখলাম, এখানে থাকতেছে আমার কি dt। dt কে ইন্টিগ্রেশন করলে আমার কি হবে? একবার অঙ্কটা আমরা একবার সূত্র না ফেলে একবারে করে দেয়, কারণ এটা তো কমন সূত্র, একবার আমরা উত্তরটা লিখে ফেলি। কলমে কালিও প্রায় শেষ। তাহলে হবে 2√2 পাই। একবার আপার লিমিটে মান বসাবো, একবার ল লিমিটে মান বসাবো, তাহলে উত্তর হবে 2√2 পাই। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। তাহলে আজকে ক্লাসের টপিকটা ছিল হচ্ছে দুইটা টপিক, একটা ছিল হচ্ছে পরামিতিক সমীকরণ নির্ণয়, স্পর্শক রেখা ভেক্টর সমীকরণ নির্ণয়, আরেকটা টপিক ছিল হচ্ছে বৃত্তকার হ্যালিক্সের চাপ দৈর্ঘ্য নির্ণয়। চাপ দৈর্ঘ্যের সূত্র আমরা জানি এটা, এই সূত্রে ফেলাবো, dx/dt মান বের করবো, dy/dt মান বের করবো, d/dz মান বের করে আমরা এখানে মান বসিয়ে দিব। আর লিমিটটা আমরা বিবেচনা করব, এখানে আমার যে দুইটা বিন্দু দেওয়া থাকবে, এইটা দুইটা বিন্দুর মধ্যে কোথা থেকে আমার শুরু হয়েছে আর কোথা থেকে শেষ হয়েছে। এখানে আমার 0 থেকে শুরু হয়েছে আর 2 পাই থেকে শেষ হয়েছে, তাই এখানে আমার আপার লিমিট হবে 2 পাই আর ল লিমিট হবে 0। বাকি সব কিছুর মধ্যে শুধুমাত্র যেগুলো মান বের করছিলাম ওগুলো মান বসিয়ে ক্যালকুলেশন করার পরে এখানে আমার অ্যান্সার আসছে 2√2 পাই। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর তোমরা যারা ক্লাস করতেছো, নেক্সট তোমাদের ফটোন অথবা হচ্ছে অর্ডানি ক্লাস হবে, সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।